ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা অবশ্যই জানো যে আমরা তোমাদের কথা চিন্তা করে যারা ভার্সিটি এ ইউনিট এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছ ওদের জন্য একটা ইংরেজির প্লে লিস্ট নিয়ে এসেছি। তো এরই ধারাবাহিকতা অনুসরণ করে আজকে আমরা পড়ব ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং লেকচার 4। তো এই লেকচারে আমরা আসলে কিছু গুরুত্বপূর্ণ টপিক কভার করার চেষ্টা করব। চলো দেখে আসি। এখান থেকে আমরা চেষ্টা করব প্রিপোজিশন, কনজাংশন এবং অ্যাডভার্ব এই তিনটার মধ্যে আসলে কি পার্থক্য হয়। আচ্ছা, তো দেখা যাচ্ছে কি যে একটা সেম শব্দ আসলে তার পজিশনের উপর ভিত্তি করে বা বাক্যে আসলে ওই শব্দটা কোন অবস্থানে বসতেছে ওইটার উপর ভিত্তি করে কিন্তু ওইটা প্রিপোজিশন হইতে পারে, কনজাংশন হইতে পারে, আবার অ্যাডভার্বও হইতে পারে। তো এই তিনটার মধ্যে আসলে যে একটা মেইন পার্থক্য বা ডিফারেন্স আছে ওই বিষয়টা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তারপর আমরা শিখব যে সেম ওয়ার্ড, একটা সেম শব্দ কিন্তু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হইতে পারে। একটা সেম শব্দ বাক্যে তার অবস্থানের উপর ভিত্তি করে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসাবে বিহেভিয়ার করতে পারে, ওই বিষয়গুলো আমরা দেখব। তারপর ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, হ্যাঁ, যেমন ধরো যে ফ্রেন্ড এই শব্দটা কি, এটা হচ্ছে নাউন। তো এই শব্দের অ্যাডজেক্টিভ কি, এই শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রেন্ডলি। আচ্ছা, তার মানে এই ফ্রেন্ড শব্দটা, এই নাউন শব্দটা ট্রান্সফরমেশন হয়েছে কিভাবে বলতো, অ্যাডজেক্টিভের মধ্যে। তো এভাবে একটা শব্দ তার ডিফারেন্ট পার্টস অফ স্পিচটা কী হবে, ওই ট্রান্সফরমেশনটা কী হবে ওইটা আমরা দেখব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি, ফেজ এবং কজ। এই ফেজ এবং কজ সম্পর্কে আমরা এখানে বিস্তারিত দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে প্যারালিজম সম্পর্কে দেখব, রিডান্ডেন্সি দেখব এবং অ্যানালজি সম্পর্কে আমরা হালকা পাতলা একটু আলোচনা করার চেষ্টা করব। চলো দেখে আসি। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা একটু এখানে প্রিপোজিশন, কনজাংশন এবং অ্যাডভার্ব এই পার্থক্যটা আমরা একটু হাতে লিখে দেখানোর চেষ্টা করি। ধর আমি তিনটা বাক্য লিখলাম যে he had left before I came, এটা একটা বাক্য। আবার বললাম যে he stood before me, এটা একটা বাক্য। তারপর বললাম যে I have never seen him before। আচ্ছা, এই দেখো এখানে আমি যদি বলি, দেখো তিনটা বাক্য আছে, তুমি খেয়াল করো তিনটা বাক্যতে কি আছে, বিফোর শব্দটা কিন্তু কমন এবং তিনটা বাক্যতে কি বিফোর শব্দটা এখানে আছে। এখন এই বিফোর শব্দটা কিন্তু তিনটা বাক্যে তিন রকমের পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করতেছে। যদি আমরা দেখি, দেখো প্রথম বাক্যে বিফোর, দেখো হি হ্যাড লেফট, এই যে অংশটা এটাকে বলা হয় কি একটা কজ। মানে এই অংশটাকে আমরা একটা বাক্য হিসেবে লিখতে পারি না চাইলে, যে হি হ্যাড লেফট, এটা যদি আমরা বাক্য হিসেবে লিখি হবে নাকি হবে না, অবশ্যই হবে। সেমভাবে আই কেম, এটাও একটা কজ। তো এই যে আই কেম এটাকে আমরা একটা বাক্য হিসেবে লিখতে পারি চাইলে। ওকে, এখন এটা হচ্ছে একটা কজ, ধরো কজ 1, এটা হচ্ছে আমার কজ 2। আচ্ছা, এবার খেয়াল করো এই দুইটা কজকে বিফোর শব্দটা কি করেছে বলতো, যুক্ত করেছে। কি করেছে, যুক্ত করেছে। তার মানে এইটাকে আমরা একটা কজ বলতে পারি, এটাকে একটা কজ বলতে পারি। এই দুইটা বাক্যাংশকে যুক্ত করার কাজটা কে করেছে, বিফোর করেছে। তো যেহেতু এখানে বিফোরটা যুক্ত করতেছে, এর নাম হচ্ছে কি কনজাংশন। কারণ একমাত্র যুক্ত করার কাজটা কে করে, একমাত্র কনজাংশন করে। সমজাতীয় অংশকে যুক্ত করে কে, কনজাংশন। এবার দেখো হি স্টুড বিফোর মি, দেখো মানে সে আমার সামনে দাঁড়িয়েছিল। এখন বলো তো সে দাঁড়িয়েছিল, এই বিফোর, মনে করো বিফোরের পরে, হ্যাঁ বিফোরের পরে যদি তুমি নাউন পাও, হ্যাঁ এন মানে নাউন, নাউন পাও, প্রনাউন পাও, অথবা এনপি নাউন, অথবা তুমি যদি এনপি পাও মানে নাউন ফেস পাও,
তো বিফোরের পরে বা কোনো একটা ওয়ার্ডের পরে তুমি যদি কি বলতো নাউন পাও, প্রনাউন পাও অথবা নাউন ফেস পাও, তাহলে ওই যে বিফোর ওয়ার্ডটা এটা অবশ্যই কি হবে বলতো, প্রিপোজিশন হবে। আচ্ছা, এবার তুমি খেয়াল করো তো, এই যে বিফোর শব্দটা, এই যে এরপরে কি আছে, মি আছে। বলো মি কি একটা প্রনাউন না? অবশ্যই মি একটা প্রনাউন। তো যেহেতু বিফোর শব্দটার পরে আমরা কি প্রনাউনকে পেয়েছি, সুতরাং এখানে বিফোর হচ্ছে কি একটা প্রিপোজিশন হিসাবে কাজ করতেছে। আচ্ছা, এবার খেয়াল করো, আই হ্যাভ নেভার সিন হিম বিফোর। মনে করবা তোমার প্রিপোজিশনের পরে, হ্যাঁ প্রিপোজিশনের পরে যে একটা অংশ থাকার কথা, নর্মালি খেয়াল করো তোমার প্রিপোজিশনের পরে কিন্তু অবশ্যই নাউন, প্রনাউন অথবা নাউন ফেস থাকতেই হবে। এটা হচ্ছে প্রিপোজিশনের একটা বৈশিষ্ট্য বলতে পারো। কিন্তু ওই প্রিপোজিশনের পরে যদি নাউন, প্রনাউন অথবা নাউন ফেস না থাকে, তাহলে ওই প্রিপোজিশনটা হয়ে যাবে কি জানো, ওই প্রিপোজিশনে তখন অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে বলো এখানে বিফোরটা কি, বিফোরটা হচ্ছে নর্মালি একটা প্রিপোজিশন হিসাবে কাজ করতে পারে, কিন্তু এখানে বলো বিফোরের পরে কোনো নাউন, প্রনাউন অথবা নাউন ফেস কি আছে? উত্তর হচ্ছে নাই। তাহলে যদি এই বিফোরের পরে বা প্রিপোজিশনের পরে এরকম নাউন, প্রনাউন অথবা নাউন ফেস না থাকে, তাহলে ওই বিফোরটা কি আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হচ্ছে প্রিপোজিশন, কিন্তু নাউন, প্রনাউন বা নাউন ফেস না থাকার কারণে এটা প্রকৃত অর্থ হচ্ছে কি একটা অ্যাডভার্ব। তোমাকে আমি আরো একটা উদাহরণ দিয়ে দেখো। ধরো যে আমি বললাম he jumped in the river। আচ্ছা, মানে সে নদীতে ঝাঁপ দিল। আবার ধরে বললাম যে he jumped in। তুমি একটু খেয়াল করো, এই যে he jumped in the river, আচ্ছা তোমরা তো নর্মালি সবাই একদম ছোটবেলা থেকে শিখে আসছো যে ইন কি, ইন হচ্ছে একটা প্রিপোজিশন। এবার খেয়াল করো যে ইন দ্য রিভার, আমি বলছিলাম প্রিপোজিশন হইতে হলে এরপরে নাউন, প্রনাউন অথবা নাউন ফেস থাকতে হবে। দেখো দ্য রিভার, দ্য রিভার কি বলতো, দ্য রিভার হচ্ছে একটা নাউন ফেস, তাই না? তাহলে এনপি নাউন ফেস। তো যদি ইনের পরে একটা নাউন ফেস থাকে, যদি আমার প্রিপোজিশনের পরে একটা নাউন ফেস থাকে বা নাউন, প্রনাউন থাকে, ওই প্রিপোজিশনটা কি আসলেই প্রিপোজিশন, আসলেই প্রিপোজিশন। আচ্ছা, এবার বলো এই যে ইন, এই যে একটা আপাত দৃষ্টিতে মানে তোমার কাছে মনে হচ্ছে ইন একটা প্রিপোজিশন হওয়ার কথা, কিন্তু বলো এই ইনের পরে কোনো নাউন, প্রনাউন বা নাউন ফেস কি আছে? দেখো তো ইনের পরে কিন্তু কোনো কিছু নাই। তো যদি প্রিপোজিশনের পরে কোনো কিছু না থাকে, তখন কি বলছিলাম আগের বাক্যে বলো তো, এই যে বিফোর, বিফোরের পরে কোনো কিছু নাই, তখন বিফোরটা কি হয়ে গেছিল, অ্যাডভার্ব হয়ে গেছিল। তো সেম এই যে প্রিপোজিশনের পরে কোনো কিছু নাই, তখন এই প্রিপোজিশনটা কি হয়ে যাবে বলো তো, অ্যাডভার্ব হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কনজাংশন, প্রিপোজিশন আর অ্যাডভার্বের মধ্যে একটা ছোট্ট করে বেসিক আলোচনা। চলো আমরা পরবর্তী পার্টে যাই। সেম ওয়ার্ড বা ডিফারেন্ট পার্টসপিস। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখব যেগুলো আসলে পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই শব্দগুলো বিভিন্ন পার্টসপিস হিসাবে ব্যবহার করা যাইতে পারে। তো আমরা এগুলো প্রত্যেকটা ব্যবহার ব্যাখ্যা সহকারে দেখার চেষ্টা করব। দেখো প্রথম হচ্ছে কি অ্যাবুভ, যে অ্যাবুভ শব্দটা এটা বিভিন্ন পার্টসপিস হিসাবে আমরা ব্যবহার করতে পারি। দেখো প্রথম হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে, খেয়াল করো দ্য অ্যাবুভ এক্সপ্লেনেশন, হ্যাঁ কে ডিফাইন্ড, এটা হচ্ছে বার, এটা বাদ দিয়ে দেখো দা হচ্ছে কি একটা তোমার আর্টিকেল। তো আর্টিকেলের পরে দেখো আর্টিকেলের পরে শব্দ কয়টা, একটা, দুইটা। তো তোমরা অবশ্যই জানো যে আর্টিকেলের পরে আমরা কিন্তু এই শব্দগুলোকে নিব না। কেন নিব না বলো তো, যখন আমরা ভার্ব পাবো অথবা প্রিপোজিশন পাবো অথবা তোমার কোনো ধরনের কমা পাবো, ভার্ব, প্রিপোজিশন, কমা পাবো, তখন আমরা শব্দ নাম কি বাদ দিয়ে দিব। তাহলে এটা কি মানে এটা বলে পিবিসি, হ্যাঁ পিবিসি মানে প্রিপোজিশন পাইলে, হ্যাঁ তারপর ধরো যে তোমার ভার্ব পাইলে অথবা কমা পাইলে আমরা কি শব্দ কাউন্ট করা বন্ধ করে দিব, বুঝতে পারছো? তো এবার তুমি কি করো, এখানে যদি আমরা ভার্ব পাইছি আমরা এই শব্দটা নিব না, এর আগের শব্দগুলো নিব। তাহলে আর্টিকেলের পরে শব্দগুলো বলো তো দুইটা, একটা হচ্ছে অ্যাবুভ, একটা হচ্ছে এক্সপ্লেনেশন। তো আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা হবে কি
অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা হবে কি নাউন। সুতরাং এখানে অ্যাবোভ এই জায়গাটাকে আমরা আসলে কি হিসাবে ইউজ করতেছি, অ্যাডজেক্টিভ হিসাবে আমরা ব্যবহার করতেছি। এবার চলো আমরা দেখি একটু অ্যাডভার্ব। খেয়াল করো, শি লুকড অ্যাট দ্য ইনস্ট্রাকশন অ্যাবোভ বিফোর প্রসিডিং উইথ দ্য টাস্ক। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, যখন দুইটা প্রিপোজিশন একসাথে থাকবে, আমরা একটু পরে যেতে যাই, যে দুইটা প্রিপোজিশন যদি একসাথে থাকে, দেখো দুইটি প্রিপোজিশন একসাথে বসলে দেখো দুইটাই কিন্তু প্রিপোজিশন, কিন্তু দুইটা প্রিপোজিশন যদি একসাথে বসে তাহলে প্রথমটি কি হয়ে যাবে, প্রথমটি অ্যাডভার্ব হয়ে যাবে এবং দ্বিতীয়টি প্রিপোজিশনই থাকবে। চলো আমি একটু এক্সাম্পল দিই তোমাদেরকে। ধরো আমি বললাম যে she sat next, she sat next to me। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে নেক্সট এটা কিন্তু একটা প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আবার টু, এটা তো প্রিপোজিশন সবাই জানো, মানে নেক্সট শব্দটাকে কি আমরা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করতে পারি। আর টু যে প্রিপোজিশন হইতে পারে এটা তোমরা সবাই জানো। তো দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসছে নাকি বসে নাই, বসছে। তো দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসলে প্রথমটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব, আর দ্বিতীয়টা কি থাকবে, দ্বিতীয়টা প্রিপোজিশনই থাকবে। তাহলে এবার তুমি খেয়াল করো এই বাক্যে দেখো অ্যাবোভ, এই অ্যাবোভ যে আছে অ্যাবোভ কিন্তু কি হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে। আবার বিফোর আমরা একটু দেখলাম বিফোরটা কি হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে। তাহলে দুইটা প্রিপোজিশন একসাথে থাকলে এই প্রথমটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। সুতরাং এখানে হচ্ছে এই যে তোমার অ্যাবোভকে আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। এবার চলো নাউন দেখি আমরা। দেখো এই যে ফর্ম, এটা একটা প্রিপোজিশন না, তাহলে প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, যেমন বললাম না আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন। সেম ভাবে প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন। আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে ওইটা অবশ্যই নাউন হবে। তাহলে এখানে প্রিপোজিশনের পরে ওয়ার্ড কয়টা আছে, একটা আছে, সুতরাং এটা কি হবে, অবশ্যই নাউন হবে। ঠিক আছে, তারপর চলো যে অ্যাবোভ শব্দটা প্রিপোজিশন হিসাবে কি ব্যবহার করতে পারি। দেখো আমরা বলছিলাম যে অ্যাবোভ, এই দেখো অ্যাবোভ, যে প্রিপোজিশন হইতে হলে এই প্রিপোজিশনের পরে কি লাগবে, অবশ্যই নাউন, প্রনাউন বা নাউন ফ্রেজ লাগবে। দেখো অল স্টুডেন্টস, এটা কি বলতো, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে যেহেতু এখানে তোমার অ্যাবোভের পরে নাউন ফ্রেজ বসছে, সুতরাং অ্যাবোভ এখানে একটা প্রিপোজিশন হিসাবে কাজ করতেছে। এবার চলো আমরা দেখি যে অল, অল শব্দটা খুবই মজার, এই বিষয়ে তোমরা একটু দেখো। এখানে অলের আরও কিছু ব্যবহার আছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি তোমাকে একটু ইজিভাবে দেখাই, ঠিক আছে। দেখো অলের ব্যবহারটা খেয়াল করো, তোমার যদি এমন হয় যে আসলে তুমি অলের পরে নাউন আছে, কি আছে বলো তো, অলের পরে যদি নাউন থাকে তখন এই অলটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। দেখো আমি বললাম যে অল আমি বললাম যে অল মেন আর হ্যাপি, ধরো যে বললাম। তাহলে এখানে বলো এই অলের পর এখানে কি আছে বলো তো, এখন অলের পর আছে কে, অলের পর আছে নাউন। তাহলে অলের পরে নাউন থাকলে এই অলটা কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তো আমরা আরো কিছু নিয়ম দেখি। মনে করো অলের পরে আছে ভার্ব, অথবা ধরো যে তোমার সাবজেক্টের পরে আছে, হ্যাঁ
যে অলের পরে আছে ভার্ব, তখন এই অলটা হবে কি বলতো, তখন অলটা হবে একটা প্রনাউন। ওই যে তোমরা যারা 3 ইডিয়টস মুভিটা দেখছো, তখন ওই মুভিতে কি ছিল যে অল ইজ ওয়েল। তো এই যে বলে আল ইজ ওয়েল, এই যে আল ইজ ওয়েল। আচ্ছা বলো তো এখানে তুমি যে এখানে যে একটা অল আছে, এই অলের পরে কি আছে বলো তো, অলের পরে একটা ভার্ব আছে। তাহলে অলের পরে যদি ভার্ব থাকে, এই অলটা কি হয়ে যাবে, একটা প্রনাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অলটা হচ্ছে একটা প্রনাউন। ওকে, তো সেম ভাবে আমি যদি তোমাকে বলি যে ধরো যে তোমার অলের পরে আছে এডজেক্টিভ, হ্যাঁ এডজেক্টিভ, তখন এই অলটা হয়ে যাবে কি বলতো, অ্যাডভার্ব। চলো আমরা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম যে হি ইজ অল অ্যালোন। ওকে, এখন বলো তো এই যে অ্যালোন শব্দটা মানে একাকিত্ব, এটা কি একজন ব্যক্তির একটা অবস্থাকে নির্দেশ করে। আর অ্যাডজেক্টিভ মানে কি, অবশ্যই অবস্থা প্রকাশ করবে। তার মানে এখানে অ্যালোনটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তো আমরা বলছিলাম যে অলের পরে যদি অ্যাডজেক্টিভ বসে, তখন এই অলটা কি এই অ্যাডজেক্টিভকে কি করে বলতো, মডিফাই করে, যে সে একা, হি ইজ অল অ্যালোন, সে সম্পূর্ণ একা। তো তার একা থাকার বিষয়টাকে মডিফাই করলে তো এটা হয়ে যাবে কি বলতো, একটা অ্যাডভার্ব। সেম ভাবে ধরো যে অল এই শব্দটা যদি কোনো তোমার ডিটারমিনারের পরে বসে, হ্যাঁ কোনো ডিটারমিনারের পরে যদি অল বসে, তখন এই অলটা হয়ে যাবে কি, হয়ে যাবে তখন নাউন। যেমন দেখো আমি যদি বলি হি স্যাক্রিফাইসড, দেখো যে হি স্যাক্রিফাইসড হিজ অল, তারপর হিজ, এই হিজটা কি একটা ডিটারমিনার না, হিজ কিন্তু এটা অবশ্যই ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে যদি অল বসে, তখন ওই অলটা কি হয়ে যাবে বলতো, ওই অলটা তখন হয়ে যাবে তোমার একটা নাউন। তো আশা করি যে অলের সমস্ত ব্যবহারগুলো সম্পর্কে তোমরা একটা ভালো আইডিয়া পেয়েছো। আমরা নেক্সটে মুভ করি, চলো এস। হ্যাঁ, এই এস শব্দটা চলো দেখি আমরা। দেখো যখন তোমার এই এস শব্দটা এভাবে আমরা ব্যবহার করবো, যে এস ফার্স্ট এস, মানে দেখো এস, হ্যাঁ এর দুইটা এস এর মাঝখানে যখন কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, দুইটা এস এর মাঝখানে যখন কোনো কি বলতো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, তখন এই দুইটা এস কি হয়ে যাবে বলতো, এই দুইটা এস তখন আমার একটা অ্যাডভার্বের মতো কাজ করবে। সুতরাং এখানে এই যে এস এগুলো হচ্ছে কি এখানে আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতেছি। ওকে, তারপর দেখো কনজাংশন। ওই যে বলেছিলাম কনজাংশন কি করে বলতো, দুইটা সমজাতীয় অংশকে যুক্ত করে। দেখো ডু মানে কি করো, এটা কিন্তু একটা কজ হইতে পারে, যে ডু কাজটা করো, এটা কিন্তু একটা কজ হইতে পারে। সেম ভাবে আই সে, এটাও কিন্তু একটা কজ। তো দুইটা কজকে যুক্ত করতে, দেখো দুইটাই কিন্তু কজ মানে সমজাতীয় অংশ, তো দুইটা কজকে যুক্ত করতেছে, সমজাতীয় অংশকে যুক্ত করতেছে এস। তাহলে এখানে এসটা কি হবে, অবশ্যই এখানে এসটা কনজাংশন হবে। ওকে, তারপরে দেখো প্রিপোজিশন কি বলছিলাম বলতো, প্রিপোজিশনের উপরে কে বসে বলতো, নাউন, প্রনাউন অথবা নাউন ফেজ বসে। এবার তুমি খেয়াল করতে পারো যে এ ওয়েট্রেস, দেখো তো এটা কি, এটা নাউন ফেজ না, এই যে আর্টিকেল, এরপর নাউন ফেজের শেষে কে থাকবে, অবশ্যই নাউন থাকবে। যদি এটা নাউন ফেজ হই, তাহলে এখানে এসটা কি হবে, প্রিপোজিশন হবে। ওকে, তো তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি কি এইটাকে এভাবে বলতে পারি যে শি ওয়ার্কস এটা একটা অংশ, আর এ ওয়েট্রেস এটা একটা অংশ, এই দুটো অংশকে এস যুক্ত করেছে, সুতরাং এস এখানে কনজাংশন হবে, এটা কি বলতে পারা যাবে? না, বলতে পারা যাবে না। কেন? কারণ কনজাংশনটা সমজাতীয় অংশকে যুক্ত করে। যেমন দেখো এইটা কস, এইটাও কস, সমজাতীয় অংশ। কিন্তু দেখো শি ওয়ার্কস এটা হচ্ছে কস, আর এ ওয়েট্রেস এটা হচ্ছে কি একটা ফেস। তাহলে কস আর ফেস সমজাতীয় হবে না, সমজাতীয় হবে না। তাহলে সমজাতীয় যদি না হই, সেক্ষেত্রে যুক্ত করলে কিন্তু কনজাংশন হবে না। ওকে, তারপর দেখো বিফোর শব্দটা আমরা একটু আগে দেখলাম যে বিফোর শব্দটা কি তোমার বিভিন্ন পার্টসিপিস হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে, কনজাংশন
হইতে পারে। আমরা কিছুক্ষণ আগে তো ব্যাখ্যা সহকারে দেখে আসলাম। তারপর দেখো, খেয়াল করো। আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা বাট, এই বাট শব্দটা যে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসাবে আমরা ব্যবহার করতে পারি, এই অংশটা আমরা এখানে দেখব। চলো আমি অংশটা একটু আমার নিজের মতো করে হাতে পড়িয়ে ফেলি। দেখো, বাট, দেখো আমি যদি বলি যে বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস। আচ্ছা, এর অর্থ কি বলতো? এর অর্থ হচ্ছে কিন্তু কিন্তু করো না। দেখো, আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো কিছু বলি বা কাউকে কোনো কিছু উপদেশ দিই, তখন দেখবা যে ওই ব্যক্তি অনেক সময় বলে না যে আমি ঠিক আছে এই কাজটা করব, কিন্তু 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 করে। তো তখন আমরা কি বলি যে কিন্তু কিন্তু করো না। তো এটা ইংরেজি হচ্ছে কি বাট মি নো বার্ডস। এবার তুমি খেয়াল করো, এখানে আমি আরো কিছু শব্দ একসাথে লিখে দেখো। নান বাট he can help us, ওকে। তারপর ধরো যে আমরা আর বলতে পারি যে he is but a child, ওকে। তারপর হতে পারে তোমার ধরো but me no buts, none but he can help us, he is but a child। তারপর every there is no mother, আচ্ছা এবার খেয়াল করে এখানে একটা বিষয় দেখো, বাট মি নো বার্ডস, এই যে নোটা কি বলতো? নো হচ্ছে একটা ডিটারমিনার। তো আমরা কি জানি যে ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে, ওই শব্দটা কি হবে? অবশ্যই অবশ্যই নাউন হবে। তাহলে এখানে বার্ডস কি বলতো? এখানে বার্ডস হচ্ছে একটা নাউন। এবার খেয়াল করো, বার্ডস হচ্ছে নাউন, নো হচ্ছে ডিটারমিনার, আর মি কি? মি হচ্ছে একটা মি হচ্ছে একটা প্রনাউন। এবার তুমি খেয়াল করো, তাহলে এখানে প্রনাউন আছে, ডিটারমিনার আছে, নাউন আছে। তাই একটা বাক্য কি কখনো বার্ব ছাড়া হইতে পারে না। তারপরে এখানে বার্বকে বাট, আর এই বাটের অর্থ কি? কিন্তু কিন্তু করা, ঠিক আছে? কিন্তু কিন্তু করা। এবার খেয়াল করো, এই বাটটা যখন তোমার ছাড়া বা ব্যতীত অর্থ দিবে, ছাড়া বা ব্যতীত অর্থ দিবে, তখন এই বাটটা হচ্ছে কি বলতো? একটা প্রিপোজিশন, ঠিক আছে? যেমন দেখো, নান বাট হি, মানে সে ছাড়া কেউ পারে না, ক্যান হেল্প আস, আমাদেরকে সাহায্য করতে। তো এখানে বাট কি অর্থ দিচ্ছে বলতো? এখানে বাট একটা ছাড়া বা ব্যতীত অর্থ দিচ্ছে। তো তখন এই বাটটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। আর এই বাট যখন তোমার অনলি অর্থ দিবে, অনলি, হ্যাঁ, মানে শুধু অর্থ দিবে, তখন এই বাট হচ্ছে কি বলতো? একটা অ্যাডভার্ব। খেয়াল করো, হি ইজ বাট এ চাইল্ড, মানে কি? হি ইজ অনলি এ চাইল্ড, ঠিক না? তো অনলি অর্থ যখন দিবে বাট, তখন এই বাট কি বলতো? একটা অ্যাডভার্ব হিসেবে আমরা এটাকে কি ব্যবহার করতে পারি। আবার দেখো, দেয়ার ইজ নো মাদার, মানে কি? কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড, মানে যে মা কি তার সন্তানকে ভালোবাসে না। এবার তুমি খেয়াল করো যে এখানে এই বাটটা যখন তোমার হু ডাজ নট, হু ডাজ নট অথবা ডন্ট, এই বাট যখন হু ডাজ নট অথবা ডন্ট অর্থ দিবে, তখন এই বাটকে আমরা বলবো নেগেটিভ রিলেটিভ প্রনাউন, ওকে। খেয়াল করো, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, মিলছে নাকি মিলে নাই? অবশ্যই মিলছে। যদি এভাবে মিলে যাবে, তখন মানে কি তোমার একটা নেগেটিভ রিলেটিভ প্রনাউন হিসাবে এখানে বাটকে আমরা ব্যবহার করেছি। তো এই বিষয়গুলো একটু দেখবা, তাহলে আই হোপ যে তোমার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে তোমার চলো আমরা নেক্সটে যাই। দেখো, ডাউন, এই ডাউন শব্দটাকে আমরা ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে কি প্রিপোজিশন, যে বলছিলাম যে প্রিপোজিশন হইতে হলে এরপরে কি লাগবে? একটা নাউন, প্রনাউন বা নাউন ফ্রেজ লাগবে। তো এটা কি একটা নাউন ফ্রেজ?
তো যেহেতু ডাউন শব্দটার পরে একটা নাউন ফেস আছে, সুতরাং ডাউন শব্দটা এখানে কি একটা প্রিপোজিশন। আবার দেখো আমি বলছিলাম যে তোমার প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন প্রনাউন থাকতে হবে। যদি নাউন প্রনাউন না থাকে তখন ওই প্রিপোজিশন কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তা বলো এই ডাউনের পরে কোনো নাউন প্রনাউন আছে নাই, তখন এই ডাউনটা কি হয়ে যাবে, একটা অ্যাডভার্ব হয়ে যাবে। এবার দেখো এখানে এই যে ওয়াজ কি বার বলতো, ওয়াজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। কি বার বলতো, লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে কে বসে, আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে একটা এডজেক্টিভ বসে। তো লিঙ্কিং ভার্বের পরে যেহেতু ডাউন বসেছে, এই ডাউনটা কি হবে, একটা এডজেক্টিভ হবে। এবার দেখো এখানে উই কি বলতো, সাবজেক্ট। তো সাবজেক্টের পরে কে বসে, সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব বসে। তো উই ডাউন্ট থ্রি এনিমি প্লেনস, মানে আমরা তিনটা শত্রুদের তিনটা বিমানকে কি করেছে বলতো, ডাউন করে ফেলেছে, মানে নিচে নামিয়ে ফেলেছে বা বিধ্বস্ত করে ফেলেছি। সুতরাং এখানে ডাউনটা আমরা কি বলতো, ভার্ব হিসাবে ব্যবহার করতেছি। ওকে, তারপরে চলো যে এনাফ। দেখো এনাফ শব্দটা আমরা আসলে কত কিছু হিসাবে ব্যবহার করতে পারি চাইলে, খেয়াল করো। প্রথম হচ্ছে দেখো এনাফ শব্দটার পরে যদি তোমার নাউন থাকে, হ্যাঁ, আবার এনাফ শব্দটার আগে যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, অথবা ধরো যে এনাফ শব্দটার পরে যদি ভার্ব থাকে, এরকম বিভিন্ন সিচুয়েশন হইতে পারে। যদি এনাফ শব্দটার পরে নাউন থাকে তাহলে ওই এনাফ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। আর যদি এনাফ শব্দটার আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, বুঝো, এনাফ শব্দটার পরে যদি নাউন থাকে তাহলে ওই এনাফ কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আর এনাফ শব্দটার আগে যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, ওই এনাফ কি হবে, ওইটা আমার অ্যাডভার্ব হবে। আচ্ছা, আর এনাফ শব্দটার পরে যদি তোমার ভার্ব থাকে তাহলে ওই এনাফ কি হবে, একটা প্রনাউন হবে। ওকে, আমরা দেখছিলাম না যে অলের পরে যদি ভার্ব থাকে অলটা কি হয়, একটা প্রনাউন হয়। সেম ভাবে এনাফের পরে যদি ভার্ব থাকে এনাফটা কি হবে, একটা প্রনাউন হবে। এখন বলো এনাফ মানি, খেয়াল করে একটু, এনাফ মানি। তাহলে এখানে এই মানিটা কি, নাউন। তাহলে এনাফের পরে যদি নাউন থাকে এনাফটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আবার দেখো শি স্যাং ওয়েল, এই ওয়েলটা কি, দেখো সে গান গাই ভালো, তাহলে ওয়েলটা কি, স্যাংকে মডিফাই করতেছে, তার মানে ওয়েলটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো বলছিলাম যে এনাফের আগে যদি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকে, এনাফটা কি হবে, এনাফটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে। অথবা আমি বললাম যে হি ইজ গুড এনাফ। তাই বলো তো এখানে এনাফের আগে কি আছে, একটা গুড, মানে একটা অ্যাডজেক্টিভ আছে। তাহলে তোমার এখানে এনাফের আগে যদি তোমার একটা অ্যাডজেক্টিভ বসে, এই এনাফটা কি হয়ে যাবে বলো তো, তখন এই এনাফটা হয়ে যাবে আমার একটা অ্যাডভার্ব। ওকে, তো এবার দেখো আরো কিছু বিষয়। দেখো এখানে এনাফের পরে কি আছে, ভার্ব আছে। তাহলে এনাফের পরে ভার্ব থাকলে এই এনাফটা কি হয়ে যাবে, একটা প্রনাউন হয়ে যাবে। নাইস। এবার দেখো এই ইসটা কি ভার্ব, ইস হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এক্ষেত্রে এই দ্বিতীয় এনাফটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে চলো দেখো এই অনলি শব্দটা আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। একটু খেয়াল করো যে শি ইজ দ্য অনলি পার্সন। দেখো দা কি, দা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে শব্দ কয়টা, দুইটা। তো আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা কি হবে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। সুতরাং এখানে অনলি শব্দটা কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। আবার তোমাদেরকে বলছিলাম না যে অনলি শব্দটা তোমার যখন আমরা কি এটাকে তোমার ধরো যে ছাড় মানে অনলি, ধরো যে মানে কেবল বা শুধু অর্থে ব্যবহার করব, কেবল বা শুধু অর্থে ব্যবহার করব, তখন এই অনলিটা হচ্ছে কি আমার একটা তোমার অ্যাডভার্ব, কেবল বা শুধু। দেখো অনলি 5 পিপল টার্ন আপ, মানে কি কেবল বা শুধুমাত্র 5 জন ব্যক্তি বা 5 জন মানুষ। তাহলে এরকম অনলি যদি আমরা কেবল বা শুধু অর্থে ব্যবহার করি, তখন অনলি হচ্ছে কি বলতো অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করব। ঠিক আছে, আবার এখানে খেয়াল করো
ইউ মে গো অনলি ইফ ইউ কাম ব্যাক আর্লি। তো যদি তোমার অনলি শব্দটা দুইটা সমজাতীয় অংশকে যুক্ত করে তখন কি এই অনলিটা কনজাংশন হিসেবে ব্যবহার করা যেতে পারে। ওকে, তারপর চলো আমরা নেক্সটে যাই। খেয়াল করো তোমার অ্যাডভার্ব, হ্যাঁ, এই নিয়ার শব্দটা অ্যাডভার্বও হইতে পারে, ভার্বও হইতে পারে। দেখো ড নিয়ার মানে কি, ড নিয়ার অ্যান্ড লিসেন, হ্যাঁ, মানে তো এখানে দেখো এই নিয়ার শব্দটা কাকে মডিফাই করে বলো তো, ড কে মডিফাই করতেছে। ড কি একটা ভার্ব দিয়ে একটা বাক্য শুরু হয়, ইম্পারেটিভ বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে যদি নিয়ার শব্দটা একটা ভার্বকে মডিফাই করে তাহলে ভার্বকে মডিফাই করে একমাত্র অ্যাডভার্ব। সুতরাং এখানে নিয়ার কি বলতো, একটা অ্যাডভার্ব। এবার দেখো দা হচ্ছে আর্টিকেল, অফ হচ্ছে কি প্রিপোজিশন। তাহলে আর্টিকেল আর প্রিপোজিশনের মাধ্যমে একটা শব্দ, এটা কি বলতো, নাউন। আর দা পারফরমেন্স, এটা একটা নাউন ফেস। তাহলে একটা বাক্য কি কখনো ভার্ব ছাড়া হইতে পারে না। তাহলে এখানে ভার্বকে নিয়ার্স। সুতরাং নিয়ার্স কি ভার্ব হিসাবে বা নিকটে আসা অর্থেও কি বলতো ভার্ব হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবার চলো আমরা লাইক শব্দটা একটু দেখি যে লাইক শব্দটা আসলে কত ধরনের পার্টস হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ আছে। দেখো আর্টিকেলের পর শব্দ কয়টা, দুইটা। আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা কি হবে, প্রথমটা হবে আমার একটা অ্যাডজেক্টিভ। এবার দেখো দেয়ার ওয়াজ সাইলেন্স বাট নট লাইক বিফোর, এখন দেখে খেয়াল করো, মানে সেখানে কি অনেক নীরবতা ছিল, বাট কিন্তু নট লাইক বিফোর, কিন্তু ওই নীরবতাটা ছিল না আগের মতো বা পূর্বের মতো কি এত নীরবতা ছিল না। এবার খেয়াল করো তোমার লাইক শব্দটা কি হইতে পারে, এটা একটা কি হইতে পারে বলতো, প্রিপোজিশন হইতে পারে, ঠিক না? খেয়াল করো তাহলে তোমার আবার বিফোর একটা প্রিপোজিশন হইতে পারে। তো দুইটা প্রিপোজিশন আপাত দৃষ্টিতে দুইটা প্রিপোজিশন পাশাপাশি থাকলে প্রথমটাকে আমরা কি বলতে পারি বলতো, অ্যাডভার্ব বলতে পারি। এবার দেখো শি অ্যাক্টস লাইক এ ফুল। দেখো এই যে লাইক, এলাকার পরে একটা নাউন প্রনাউন বা নাউন ফেস আছে, হ্যাঁ অবশ্যই আছে। এ ফুল কি একটা নাউন ফেস। তো কোনো শব্দের পরে নাউন ফেস থাকলে ওই শব্দটা কি হবে, প্রিপোজিশন হবে। ওকে, দেখো শি লাইকস, দেখো এখানে লাইকস কি, সে পছন্দ করে। তো লাইক যখন পছন্দ করা অর্থ হবে তখন হচ্ছে কি লাইকটা হচ্ছে কি ভার্ব। আর লাইক যখন তোমার প্রিপোজিশন হবে তখন এটার অর্থ কি বলতো, অর্থ হচ্ছে এটার মতো, তো কি মতো মানে সে বোকার মতো কাজ করে। তো লাইক যখন প্রিপোজিশন হবে তখন কি অর্থ দিবে মতো, আর লাইক যখন তোমার ভার্ব হবে তখন কি এটা পছন্দ করা অর্থ দিবে। ওকে, তারপর দেখো হার পোস্ট গট বিলিয়ন্স অফ লাইক। দেখো অফ কি একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটাই ওয়ার্ড আছে, এটা কি হবে, অবশ্যই নাউন হবে। ওকে, আর এখানে দেখো দেখো এই যে লাইক শব্দটা দুইটা অংশ, দে পিয়ার ডাউন সিনারি চিলড্রেন ডু সুইট মিট। তো দুইটা অংশকে যদি লাইক যুক্ত করে, খেয়াল করো দে পিয়ার ডাউন সিনারি লাইক চিলড্রেন ডু সুইট মিটস, ঠিক আছে? তো এখানে দেখো দে পিয়ার ডাউন সিনারি, এটা হচ্ছে কি বাক্যের একটা অংশ বা একটা কজ। আবার চিলড্রেন ডু সুইট মিটস, এটা কি বাক্যের একটা কজ। তো সমজাতীয় দুইটা অংশকে যুক্ত করে কে, একমাত্র কনজাংশন। এখানে লাইক কি বলতো, এখানে লাইক হচ্ছে একটা কনজাংশন। চলো আমরা নেক্সটে মুভ করি। দেখো রাইট শব্দটা কত ধরনের পার্টস হইতে পারে। দেখো দা কি একটা আর্টিকেলের পরে শব্দ কয়টা, দুইটা। আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা হবে কি বলতো, অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার দেখো হি লুকড লেফট অ্যান্ড রাইট। দেখো এখানে খেয়াল করো, আমি যদি বলি যে হি লুকড লেফট এবং রাইট, দেখো আমি বললাম যে হি লুকড লেফট অ্যান্ড রাইট। আচ্ছা বলো এই যে রাইট, এই রাইটকে একটা স্থানকে বোঝাচ্ছে, একটা জায়গাকে বোঝাচ্ছে। তো যদি কোনো স্থান বা জায়গাকে বোঝাই তাহলে ওই রাইট কি হবে বলতো, হয়ে যাবে একটা অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব কি বলতো, অ্যাডভার্ব তোমার স্থান, জায়গা, সময় এগুলোকে বোঝায়। এবার দেখো এই হার কি একটা পসেসিভ, তাহলে পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে ওটা অবশ্যই কি হবে, নাউন হবে। ওকে, তারপর দেখো টু, এই যে টু এর পরে কে বসে বলতো, টু এর পরে অবশ্যই একটা ভার্ব বসে। টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম বসে তাহলে এখানে রাইট কি হবে, একটা ভার্ব হবে। তো এভাবে প্রত্যেকটা বিষয়কে তোমাকে ব্যাখ্যা সহকারে জানতে হবে। ওকে, চলো আমরা রাউন্ড দেখি। রাউন্ড কি, দেখো আর্টিকেলের পরে শব্দ কয়টা, দুইটা। আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা কি হবে বলতো, অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা কি হবে,
নাউন। সুতরাং এখানে রাউন্ড শব্দটা কি বলতো অ্যাডজেক্টিভ। সেম ভাবে দেখো আর্টিকেলের পরে আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে শব্দ কয়টা একটা, তাহলে আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে ওই ওয়ার্ডটা অবশ্যই কি হবে নাউন হবে। ওকে, তারপর দেখো অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, দেখো কেম রাউন্ড, এখানে কেম রাউন্ড, এই রাউন্ড শব্দটা কাকে মডিফাই করতেছে কেমকে, তাহলে যদি বার্বকে মডিফাই করে তাহলে এই রাউন্ড কি হবে বলো তো অবশ্যই একটা অ্যাডভার্ব হবে। ওকে, তবে দেখো রাউন্ড দ্য সিটি, এই রাউন্ডের পরে কি আছে একটা নাউন প্রনাউন বা নাউন ফেস, দ্য সিটি কি একটা নাউন ফেস, সুতরাং এই রাউন্ড কি হবে একটা প্রিপোজিশন হবে। আবার দেখো রাউন্ড আপ দ্য নাম্বারস, হ্যাঁ, তো এই যে রাউন্ড আপ, তাহলে এক্ষেত্রে এই রাউন্ড কি হবে একটা বার্ব হবে। মগর অনেক সময় বল মগর নাম্বারটা হচ্ছে কি আমার 990, ঠিক আছে, ধরো কি বলে যে নাম্বারটাকে রাউন্ড করে ফেলো বা এই ফিগারটাকে এই অ্যামাউন্টটাকে কি করে ফেলো রাউন্ড করে ফেলো। মগর রাউন্ড করা মানে কি এই অ্যামাউন্টটাকে একটা মানে একটা সমান অবস্থায় নেওয়া, যেমন বলতে পারো যে 1000, ঠিক না, বললাম যে তোমার এই যে 99 এটা কি করে রাউন্ড করো মানে কি এর আশেপাশে একটা বড় সংখ্যায় নিয়ে যাও, হ্যাঁ, ধরুন বলতে পারো যে 100, তো এইরকম হচ্ছে কি তোমার রাউন্ড করা। তো এই রাউন্ড আপ এটাকে তোমার একটা বার্ব হিসাবে ব্যবহার করতে আমরা পারি। তারপর খেয়াল করো আপ শব্দটা, দ্য প্রাইস অফ অনিয়ন ইজ আপ এগেন। এখন বলো তো এই ইজ কি বার্ব লিঙ্কিং বার্ব, তো লিঙ্কিং বার্বের পরে কে বসে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসে। ওকে, তো বলছে যে আপ ইজ এ গুড ওয়ে টু গো, লাইফ হ্যাজ আপস এন্ড ডাউনস। এবার দেখো যদি আপের পরে কি বলতো আপের পরে যদি তোমার একটা বার্ব বসে, এই আপের পরে যদি একটা বার্ব বসে তখন ওই আপটা কি বলতো নাউন, বুঝতে পারছো, যদি আপের পরে একটা বার্ব বসে ওই আপটা কি হবে নাউন হবে। শি পুটস দ্য বুকস আপ, দেখো বলছিলাম যে দুইটা প্রিপোজিশন পাশাপাশি থাকলে এই প্রথম প্রিপোজিশনটা কি হয়ে যাবে বলতো প্রথম প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, তারপর দেখো শি লুক আপ at the stars, এবার তুমি খেয়াল করো এখানে she looks up এখানে আপটাও দরকার নাই, আপটা হবে না, ধরো আমি একটা নতুন বাক্য দিয়ে এটাকে করে যে look up হ্যাঁ, যে লুক আপ দ্য স্টার্স, বলো এখানে যে তোমার আছে আপ, হ্যাঁ, তো এই আপের পরে কি আছে বলতো একটা নাউন ফেস আছে, সুতরাং তখন এই আপটা কি হবে একটা প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তো নেক্সটে যাই, যা চলো এবার আমরা কিছু প্রিভিয়াস প্রশ্ন আমরা আসলে সলভ করে আসি। দেখো I went away after I had finished the work, খেয়াল করো I went away এটা বাক্যের একটা অংশ, বাট I had finished the work এটা বাক্যের একটা অংশ, তাহলে বাক্যের দুটো সমজাতীয় ক্লজকে যুক্ত করতে পারে কি একমাত্র কনজাংশন। ওকে, তারপর দেখো হিজ অল, এই হিজটা যে অলটা আছে হিজ কি একটা পসেসিভ, তাহলে পসেসিভের পর যদি একটা ওয়ার্ড থাকে এটা অবশ্যই কি হবে বলতো নাউন হবে। দ্য বই রাইটস ওয়েল, দেখো এই ওয়েলটা কাকে মডিফাই করতেছে রাইটকে, সে লিখে কিভাবে লিখে ভালো লিখে, তাহলে বার্বকে কে মডিফাই করে অ্যাডভার্ব মডিফাই করে। তো ইয়েট দেয়ার ইজ টাইম টু মেন্ট দ্য থিং, দেখা করো ইয়েট যখন বাক্যের তোমার এখনো অর্থে ব্যবহার করা হয়, এখনো যে এখনো দেয়ার ইজ টাইম সময় আছে টু মেন্ট দ্য থিং ওই জিনিসটাকে মেরামত করার, তখন ওই একটা কি হবে বলতো একটা তখন একটা অ্যাডভার্ব সময় নির্দেশ করতেছে, তাই না। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ যেটা আমরা বলেছিলাম যে একটা ওয়ার্ড দেখো এবিলিটি, এই এবিলিটি শব্দটা হচ্ছে কি নাউন, এটার ভার্ব কি ভার্ব হচ্ছে অ্যানাবল, এটা অ্যাডজেক্টিভ কি এবল, এটা অ্যাডভার্ব কি এবলি, ঠিক আছে। সেম মনে করো যে অ্যাঙ্গার এটা কি রাগ, এটা হচ্ছে নাউন, আবার অ্যাঙ্গার কি এটা তোমার একটা ভার্বও হইতে পারে, আবার এটা অ্যাডজেক্টিভ কি হবে অ্যাংরি হবে, এটা অ্যাডভার্ব কি হবে অ্যাংরিলি হবে। ওকে, সেম ভাবে তোমরা মনে করো যে অ্যাকসেপ্টেন্স এটা কি একটা নাউন, অ্যাকসেপ্ট কি একটা ভার্ব, এটার অ্যাডজেক্টিভ কি অ্যাকসেপ্টেবল, এটার অ্যাডভার্ব কি অ্যাকসেপ্টেবলি। তো এভাবে এই বিষয়গুলোকে তোমাকে একটু বাসার মধ্যে এই বিষয়গুলো সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় পড়ে ফেলতে হবে, ঠিক আছে। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ শব্দ এখানে দিয়ে দিয়েছি।
তো এগুলো তুমি একটু বাসার মধ্যে প্র্যাকটিস করে নিতে হবে। দেখো দ্য কারেক্ট নাউন অফ ব্যাগ, এই ব্যাগ শব্দটার কারেক্ট নাউন হচ্ছে কি বলতো তোমার বীজ। ওকে, তো তোমাকে এটা কি ওই আমাদের যে চার্ট আছে বা তুমি যে চার্ট থেকে পড়বে ওই চার্ট থেকে এই বিষয় তোমাকে পড়ে একটু মুখস্থ করতে হবে। মানে মূলত বিষয়টা মুখস্থ না, তুমি যদি 2-3 বার বুঝে বুঝে একটু পড়ো তাহলে বিষয়টা অটোমেটিক তোমার মাথার মধ্যে ক্যাচ হয়ে যাবে। দেখো কারেজ, এই কারেজ শব্দটার ভার্ব কি বলতো, এই যে কারেজ শব্দটার সাথে তুমি যখন এন যুক্ত করবা, এন, তখন এটা কি হয়ে যাবে বলতো, একটা ভার্ব হয়ে যাবে। দেখো এই যে এনকারেজ, এটা একটা ভার্ব হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর তুমি দেখো বাকি নেক্সটে যাই। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য রেফারেন্স? দেখো রেফারেন্স, এই রেফারেন্সটা কি একটা নাউন, এই নাউনের ভার্ব কি হবে বলতো, দেখো নাউনের শেষে কি থাকে, ইএনসি থাকে, তুমি ইএনসিটাকে বাদ দাও, রেফার, এটা হচ্ছে একটা ভার্ব হয়ে যাবে। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সিগনিফাই, দেখো সিগনিফাই কোনো শব্দের শেষে আছে এফ ওয়াই, তার মানে এটা কি বলতো, অবশ্যই একটা ভার্ব। তাহলে এই সিগনিফাই শব্দটার নাউন কি বলতো, কি হবে বলতো, নাউন শেষে কি থাকে, এএনসিই থাকে, সুতরাং কি সিগনিফিকেন্স, এটা হচ্ছে কি একটা নাউন। ওকে, এবার আমরা পড়বো তোমার ফেজ এবং কজ, এই বিষয়টা সম্পর্কে আমরা এখানে বিস্তারিত পড়বো। দেখো ফেজ আর কজের মধ্যে মূলত পার্থক্যটাকে আমি তোমাকে একটু ইজিলি বলে দিচ্ছি, খেয়াল করো। তোমার যদি সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসাথে থাকে, যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে তখন এটা হচ্ছে কি বলতো আমার কজ। আর যদি সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসাথে না থাকে তাহলে এটা হবে কি আমার ফেজ, ঠিক আছে। যেমন আমি বললাম যে I had a swimming pool. I had left before he came. এবার তুমি খেয়াল করো এখানে এই সুইমিং পুল, দেখো এই অংশটার মধ্যে কোনো ধরনের সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব একসাথে আছে, সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসাথে আছে নাই, তো এটা কি হবে, একটা ফেজ হবে। দেখো আমি যদি বলি আই হ্যাড লেফট, দেখো এখানে তোমার সাবজেক্টও আছে আবার কি ফাইনাইট ভার্বও আছে, সুতরাং এটা কি হবে, একটা কজ হবে। তো এভাবে আসলে কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি একসাথে থাকে এটা হবে তোমার কজ, আর সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি একসাথে না থাকে এটা কি হবে বলতো, একটা ফেজ। এবার চলো আমরা কজের বিভিন্ন প্রকারভেদ দেখি। কজটা হচ্ছে মূলত তোমার 3 প্রকার, একটা হচ্ছে কি প্রিন্সিপাল কজ, একটা কি সাবঅর্ডিনেট কজ, একটা কি কোঅর্ডিনেট কজ। তো সাবঅর্ডিনেট কজটাকে আমরা আবার কি বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নাউন কজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা কি রিলেটিভ কজ, অথবা কি বলতো অ্যাডভার্বিয়াল কজ। চলো আমরা এই বিষয়গুলো একটু দেখে আসি। আচ্ছা, প্রিন্সিপাল কজ, মগর প্রিন্সিপাল কজের আগে কোনো কজ মার্কার বসে না, তো কজ মার্কার কোনগুলো আমরা একটু পরে গিয়ে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আবার দেখো প্রিন্সিপাল কজ কি নর্মালি তোমার কি সিম্পল বাক্য গঠন করে, নর্মালি কি বলতো সিম্পল বাক্য বা সিম্পল সেন্টেন্স গঠন করে, এবং সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রিন্সিপাল কজটা নিজে স্বাধীনভাবে একটা অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু আমরা যে পড়বো সাবঅর্ডিনেট কজ, সে কিন্তু নিজে স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, এবং সাবঅর্ডিনেট কজের আগে কি বসে বলতো সাবঅর্ডিনেট কনজাংশন বসে, কিন্তু প্রিন্সিপাল কজের আগে কিন্তু কোনো কজ মার্কার বা কোনো কনজাংশন বসে না, ঠিক আছে। আমরা দেখছি প্রিন্সিপাল কজকে সিম্পল সেন্টেন্স গঠন করে, আর সাবঅর্ডিনেট কজকে বলতো কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, এবং সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য এরা স্বাধীনভাবে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না। তো আমি যদি বলি রহিম সেট, রহিম বলল, দেখো এই যে অংশটা এটার আগে কোনো কজ মার্কার বা কোনো কনজাংশন আছে, উত্তর হচ্ছে না। রহিম সেট, রহিম বলল, স্বাধীনভাবে কিন্তু বাক্যের অর্থ প্রকাশ করতে পারতেছে, তো এটা হচ্ছে কি বলতো পিসি বা প্রিন্সিপাল কজ। আবার দেখো হি ওয়াজ গুড, এর আগে দ্যাট কি একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে যেই কজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তার নাম কি সাবঅর্ডিনেট কজ বা এসসি। তারপর চলে যায় এগুলো হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন, আর এগুলো কি কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে,
এবার দেখো তোমরা খেয়াল করো, এটা সময় যে একটা বাক্যে যতটি কস থাকবে কস মার্কার এর তুলনায় একটি কম থাকবে। মানে তো ধরো যে একটা বাক্যে তোমার কস আছে 2টা, তাহলে কস মার্কার হবে কয়টা? একটা। আবার কস আছে 5টা, তাহলে কস মার্কার হবে এর থেকে একটা কম, মানে কস মার্কার হবে কয়টা বলো তো? 4টা। মনে একটা বাক্যে কস আছে 5টা, তারপরে কস মার্কার হবে কয়টা? 4টা। ধরো যে কস আছে 3টা, কস মার্কার হবে কয়টা? 2টা। মানে যতটা কস থাকবে কস মার্কার এর তুলনায় একটা কম থাকবে। দেখো আই নো, আমি জানি, দেখো এটা একটা কস, আবার হি উইল কাম এটা একটা কস। তাহলে কস যেহেতু আছে 2টা, কয়টা বলো তো? তাহলে কস যেহেতু 2টা আছে কস মার্কার থাকবে কয়টা? অবশ্যই একটা। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এবার চলো আমরা ফেজ দেখি। দেখো ফেজের বিভিন্ন প্রকার এখানে আছে, যে নাউন ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ, অ্যাডভার্বিয়াল, প্রিপোজিশন, ইনফিনিটিভ, ইন্টারজেকশন, কনজাংশন, ভার্ব, ফেজাল, পার্টিসিপল। তো দেখো প্রত্যেকটা পার্টসপিসের নামেই কিন্তু কি আছে? একটা ফেজ আছে, কিন্তু প্রনাউন ফেজ বলতে কোনো ফেজ নাই। এই বিষয়টা একটু মাথার মধ্যে রাখতে হবে। এবার চলো যে নাউন ফেজে আমরা এখানে কিছু গঠন দেওয়া আছে, মানে মূলত হচ্ছে কি নাউন ফেজের শেষে একটা কি থাকে বলতো? একটা নাউন থাকে। দেখছো প্রত্যেকটা নাউন ফেজের শেষে আছে একটা নাউন আছে, তবে তোমার একটা ব্যতিক্রম হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দা প্লাস অ্যাডজেক্টিভ এটা একটা নাউন ফেজ হইতে পারে। কেন বলো তো? কারণ দা প্লাস অ্যাডজেক্টিভ এটা একটা প্লুরাল কমন নাউন তৈরি করে। দা আর অ্যাডজেক্টিভ মিলে একটা প্লুরাল কমন নাউন তৈরি করে। তো দা প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু একটা প্লুরাল কমন নাউন হিসাবে কি তোমার এটা একটা নাউন ফেজ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এবার চলো যে নাউন ফেজ, হ্যাঁ, বা নাউন কস যেটাই বলো, এটা আসলে পজিশনটা কোথায়? খেয়াল করো, বাক্যের সাবজেক্ট হিসাবে, বাক্যের সাবজেক্ট হিসাবে যদি কোনো ফেজ বসে এটা নাউন ফেজ। আবার একইভাবে বাক্যের সাবজেক্ট হিসাবে যদি কোনো কস বসে এটা কী হবে বলতো? নাউন কস হবে। তোমাকে আমরা আরও ইজিলি বলতে পারি, তুমি যদি ইয়া করো যে তোমার নাউন ফেজকে তুমি ইট দ্বারা বা নাউন কসকে তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারবা। তুমি যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারো তার মানে এটা হচ্ছে একটা নাউন ফেজ অথবা নাউন কস। দেখো এ রুলিং স্টোন, প্রথমত হচ্ছে এটা ফেজ না কস, তুমি এটা আইডেন্টিফাই করবে। এ রুলিং স্টোন, এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নাই, সুতরাং এটাকে বলতো একটা ফেজ। এবার দেখো এই রোলিং স্টোনকে তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছো কিনা, যে ইট তুমি এটা বাদ দাও, বাদ দিয়ে লেখো ইট, ইট গ্যাদার্স নো মস। এটা কি অর্থপূর্ণ হচ্ছে? হ্যাঁ অবশ্যই অর্থপূর্ণ হচ্ছে। সুতরাং অর্থপূর্ণ হলে এটা কি হবে? নাউন ফেজ। আবার দেখো হোয়াট দে প্রিফার, দেখো এখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব একসাথে আছে, সুতরাং এই অংশটা কি একটা কস। এবার কস তো বুঝতে পারলাম, কিন্তু কোন কস হবে? দেখো ইট দ্বারা রিপ্লেস করো, যে ইট ম্যাটার্স লিটল টু আস, অর্থপূর্ণ হয়েছে? হ্যাঁ হয়েছে, সুতরাং এটা হচ্ছে এটা নাউন কস। সুতরাং তোমাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে যে এটা কি ফেজ নাকি কস। এই অংশটা আইডেন্টিফাই করার পরে তারপর দেখতে হবে যে ওই অংশটাকে কি আমি ইট দ্বারা রিপ্লেস করতে পারি। যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারি তার মানে কি এটা একটা নাউন ফেজ অথবা নাউন কস। এবার খেয়াল করো অবজেক্ট হিসেবে সেমভাবে আমি তুমি বলতে পারো যে আই হ্যাভ বট ইট, বলতে পারবো না? পারবা। বা আই হ্যাভ বট ইট বলতে পারবা। ইট দ্বারা রিপ্লেস করতে পারলে এটা কি হবে? আমার নাউন ফেজ বা নাউন কস হবে। ওকে, সেমভাবে হি কেম উইথ ইট, হি ইজ এক্সাইটেড অ্যাবাউট ইট, ঠিক আছে? এভাবে ইট দ্বারা রিপ্লেস করতে পারবা। ওকে, মোটামুটি এটা হচ্ছে তোমার একটা মোটামুটি এতটুকু হইলে কি তুমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ আশা করি। তারপর চলো আমরা এখানে তোমার বাক্যে অ্যাপোজিশন হিসেবে দেখি, যে বাক্যে অ্যাপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি বলি অ্যাপোজিশনটাকে খেয়াল করো, মনে করো একটা বাক্য যে মাসুম ইজ মাই ব্রাদার। দেখো বাক্যটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে, যে মাসুম ইজ মাই ব্রাদার। এখন যদি আমি চাই যে মাসুম সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিব, যে মাসুম এ গুড ক্রিকেটার। দেখো আমি যদি বলি মাসুম ইজ মাই ব্রাদার, বাক্যটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। একটা সম্পূর্ণ বাক্যের মধ্যে আমি যদি আরো কিছু যুক্ত করতে চাই এটাকে বলবো অতিরিক্ত অংশ। তাহলে আমি মাসুম সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিলাম যে মাসুম এ গুড ক্রিকেটার, তখন এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলবো অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন মনে হবে যে অ্যাপোজিশন কি অবশ্যই সবসময় কি হবে? নাউন ফেজ হবে। অ্যাপোজিশন সবসময় কি বলতো? নাউন ফেজ হবে, ঠিক আছে?
এবং যদি অ্যাপোজিশন হিসাবে কোনো একটা কজ থাকে তাহলে ওই কজটা কি হবে সবসময় নাউন কজই হবে ঠিক আছে তো আমরা এই বিষয়গুলো একটু দেখবো বিস্তারিত অন্যরকম ভাবে চলো দেখো এখানে একটা বিষয় খেয়াল করো তুমি দ্য নিউজ খবরটা দ্যাট হি ইজ ডেড সে মারা গিয়েছে ইজ ট্রু সত্য আবার দেখো দ্য নিউজ দ্যাট হি সেইড ইজ ট্রু আচ্ছা বললো তো আমি যদি বলি যে দ্য নিউজ ওই খবরটা দ্যাট যে হি ইজ ডেড সে মারা গেছে ইজ ট্রু এখান থেকে কি নিউজটা কি ওটা কি স্পষ্ট হচ্ছে নাকি স্পষ্ট হচ্ছে না যে নিউজটা হলো সে মারা গেছে এখানে কিন্তু নিউজটা বা তথ্যটা স্পষ্ট হচ্ছে তাহলে মনে করো যদি স্পষ্ট হলে তখন এটা হচ্ছে নাউন কজ আর স্পষ্ট না হলে হ্যাঁ স্পষ্ট না হলে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ কজ যেহেতু দ্য নিউজ এটা স্পষ্ট হয়ে গেছে নিউজটা কি সে মারা গিয়েছে তো স্পষ্ট হলে এটা কি হবে নাউন কজ হবে তো একইভাবে দ্য নিউজ দ্যাট হি সেড মানে যে খবরটা সে বলেছে এখান থেকে কি নিউজটা কি এটা কি স্পষ্ট হয়েছে স্পষ্ট হয় নাই সুতরাং এটা কি হবে বলতো এটা হবে একটা অ্যাডজেক্টিভ কজ আচ্ছা তো এবার আমরা নাউন ফেস আর নাউন কজ কোন কোন অবস্থানে বসে আমরা তো দেখলাম ঠিক না এখন আমরা দেখবো তোমার এখানে হবে অ্যাডজেক্টিভ হ্যাঁ একটা নাউনের জায়গায় হবে তোমার অ্যাডজেক্টিভ ওকে অ্যাডজেক্টিভ হবে এখন আসলে অ্যাডজেক্টিভ কজ আসলে কোন কোন অবস্থানে বসতে পারে আমরা ওই বিষয়গুলো একটু দেখবো চলো আমরা বিষয়টা একটু ইজিভাবে দেখি এখান থেকে চলো যে নাউন ফেজ আর অ্যাডজেক্টিভ ফেজের মধ্যে পার্থক্যের জায়গাটা আমরা একটু ইজিভাবে বোঝার চেষ্টা করি ঠিক আছে দেখো চলো দ্য গার্ল ইন ব্যাক মনে করো তোমার অ্যাডজেক্টিভ ফেজ বা অ্যাডজেক্টিভ কজ যেটাই বলো এটার আগে অবশ্যই একটা এনপি থাকবে কি বলো তো এনপি থাকবে আচ্ছা আর নাউন ফেজ কি এটাকে এনপি থাকবে না হ্যাঁ এনপি থাকবে না এটা কি বলতো ইট দ্বারা রিপ্লেস করবে ইট দ্বারা রিপ্লেস হবে তুমি খেয়াল করো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি দেখো দ্য গার্ল ইন ব্যাক বলতো এই যে অংশটা এই অংশটার আগে একটা নাউন আছে কিনা এনপি মানে হচ্ছে নাউন বা প্রনাউন একটা নাউন আছে কিনা আছে তাহলে যেই ফেজের আগে তো ইন ব্যাক এটা হচ্ছে একটা ফেজ যেই ফেজের আগে একটা নাউন বা প্রনাউন থাকবে ওই ফেজের নাম কি বলতো অবশ্যই আমার অ্যাডজেক্টিভ ফেজ হবে এখন বলো তো দ্য গার্ল ইন ব্যাক এটাকে তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারবে না কেন পারবো না কারণ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফেজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না তুমি কি বলতে পারবা যে দ্য গার্ল ইট ইজ মাই সিস্টার এটা কি হবে না কিন্তু তুমি কিন্তু এখানে বলতে পারবে যে দেখো দ্য গার্ল ইন ব্যাক এটা ইট ইজ মাই সিস্টার হ্যাঁ তুমি কিন্তু এটা অর্থপূর্ণ হবে বুঝতে পারছো তো যখন তোমার অর্থপূর্ণ হবে ইট দ্বারা রিপ্লেস করলে এটা কি তখন নাউন ফেজ হবে আর যদি ওই ফেজের আগে ইন ব্যাক এই ফেজের আগে হলুদ করা অংশটার আগে যদি তোমার নাউন বা প্রনাউন থাকে তখন এটা হবে কি বলতো একটা অ্যাডজেক্টিভ ফেজ তো এইভাবে বাকি সবগুলো তুমি একটু প্র্যাকটিস করে নিলেই ইনশাল্লাহ পেরে যাবা ঠিক আছে যেমন দেখো আমি যদি বলি যে সেভাবে চলো আমরা অ্যাডজেক্টিভ কজ দেখি বা নাউন কজ দেখি দেখো আই নো আমি জানি হু কল্ড ইউ ইয়েস্টারডে আমরা কি বলছিলাম যে নাউন কজকে ইট দ্বারা রিপ্লেস করতে পারবা তাহলে আই নো আমি বলতে পারি যে আই নো ইট তো অর্থপূর্ণ হয়েছে না অবশ্যই হয়েছে তখন এটা হচ্ছে কি নাউন কজ আমি কি বলতে পারি দেখো তো হু কল্ড ইউ ইয়েস্টারডে দেখো দা বই বলছিলাম যে তোমার অ্যাডজেক্টিভ কজের আগে অবশ্যই একটা নাউন বা প্রনাউন থাকবে দা বই কি একটা নাউন তাহলে যেই কজের আগে নাউন বা প্রনাউন থাকবে এর নাম কি বলতো এর নাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কজ ওকে এবার তুমি খেয়াল করো আমি কি বলতে পারবো যে আই নো দ্য বই ইট দিলে অর্থপূর্ণ হবে না তাহলে অ্যাডজেক্টিভ কজে কিন্তু ইট দিলে অর্থপূর্ণ হবে না শুধুমাত্র নাউন কজের ক্ষেত্রে কি ইট বসালে এটা অর্থপূর্ণ হবে ঠিক আছে এবার খেয়াল করো অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্ব কজ একদম ইজি দেখো এগুলো কি বলতো কখন কোথায় কিভাবে কেন এগুলো দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবা ওইটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ কজ দেখো আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম কখন ইন দ্য মর্নিং এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম কখন হোয়েন হি ওয়াজ রিডিং এটা কি একটা অ্যাডজেক্টিভ
কজ। দেখো এটা হচ্ছে ফেস, কারণ এখানে কোনো সাবজেক্ট ও ফিনাইট ভার্ব একসাথে নাই। আর এটা হচ্ছে কি একটা কজ, কারণ এখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসাথে আছে। তো আমরা এখানে কি কখন দ্বারা প্রশ্ন করলাম, চলো এখন আমরা কোথায় দ্বারা প্রশ্ন করি। আই মেট হার, কোথায় বলতো? অ্যাট মাই ক্যাম্পাস। তারপরে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফেস। আই মেট হার কোথায়? হোয়ার শি লিভস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কজ। চলো কিভাবে দ্বারা প্রশ্ন করি। হি বুক দ্য চেয়ার উইথ এ কাপ, সে কিভাবে ভাঙছে? একটা মুগুর দ্বারা ভাঙছে। ওকে, শি বুক দ্য চেয়ার হাউ হি ডিরেক্টেড। তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফেস, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল কজ। কেন দ্বারা প্রশ্ন করি আমরা, চলো। উই রিড আমরা পড়ি, কেন? টু পাস ইন দ্য এক্সাম, অ্যাডভার্বিয়াল ফেস। উই রিড আমরা পড়ি, কেন? সো দ্যাট উই ক্যান পাস। সুতরাং এর উপরটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফেস আর নিচেটা অ্যাডভার্বিয়াল কজ। তো এবার একটা বিষয় খেয়াল করো যে হোয়েন, হোয়াইল, হোয়ার, এই তিনটা কজ মার্কার দ্বারা যদি কোনো একটা কজ শুরু হয়, ওই কজটা নাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। এখানে খুব ইন্টারেস্টিং বিষয় দেখো, আই নো আমি জানি। প্রথম দেখো, তুমি যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারো তাহলে ওটা কি হবে বলো তো? অবশ্যই নাউন কজ হবে। তাহলে আই নো ইট হবে, অবশ্যই হবে। তাহলে এটা কি বলতো? একটা নাউন কজ হবে। এবার খেয়াল করো, আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভ কজ হইতে হলে ওই কজের আগে একটা নাউন প্রনাউন থাকতে হবে। এবার খেয়াল করো, এই যে হোয়েন, হি উইল কাম, এর আগে একটা কি আছে? নাউন আছে। আবার হোয়েন হি উইল কাম, এর আগে কি আছে? একটা প্রনাউন আছে। তাহলে এখানে তো দুইটার আগে নাউন প্রনাউন আছে, তাহলে কোনটা অ্যাডজেক্টিভ হবে আমি কিভাবে বুঝবো? খেয়াল করো, হোয়েন দ্বারা কি বোঝায়? সময়। তাহলে মনে করো হোয়েন দ্বারা বোঝায় সময়। এর আগে যদি সময়বাচক নাউন থাকে, সময়বাচক এনপি থাকে, তাহলে হবে অ্যাডজেক্টিভ। আর সময়বাচক না হলে, সময়বাচক না হলে এটা হবে কি বলতো? অ্যাডভার্ব। তাহলে যেহেতু এই টাইম কি একটা সময়বাচক, এটা কি হবে? অ্যাডজেক্টিভ। আর এই হয় না যে ইউটা আছে, এটা কি সময়বাচক? না, এটা কি হবে বলতো? অ্যাডভার্ব। মানে মূলত বিষয় হচ্ছে হোয়েন দ্বারা তো সময় বোঝায়, এর আগে যে নাউন প্রনাউনটা থাকবে ওটা যদি সময়বাচক হয় তাহলে ওই কষ্ট হবে অ্যাডজেক্টিভ, আর যদি সময়বাচক না হয় তাহলে ওই কষ্ট হবে কি বলতো? অ্যাডভার্ব। ওকে, এবার চলো ইফ আমরা দেখি যে ইফ দ্বারা, হ্যাঁ, ইফ দ্বারা যদি তোমার সন্দেহ বা সংশয় বোঝায়, সন্দেহ বা সংশয় বোঝায়, তাহলে তখন এই ইফ হচ্ছে কি আমার একটা নাউন কজ। যদি বোঝায়, যদি বা শর্ত বোঝায়, তাহলে ইফটাকে আমার একটা অ্যাডভার্বিয়াল কজ। এবার খেয়াল করো, আই ডোন্ট নো আমি জানি না, ইফ অথবা হোয়েদার হি উইল কাম অর নট, সে আসবে নাকি আসবে না এটা আমি জানি না। তাহলে এখানে কি বোঝাচ্ছে বলতো? সন্দেহ বা সংশয়। তাহলে সন্দেহ বা সংশয় বোঝালে এটা কি বলতো? নাউন কজ হবে। আর ইফ হি কামস, যদি সে আসে, আই উইল গো, এখানে ইফ কি বলছে? শর্ত বা যদি অর্থ দিচ্ছে, তো তাহলে কি বলতো? অ্যাডভার্বিয়াল কজ হবে। এবার খেয়াল করো যে একটা অ্যাডজেক্টিভ কজকে তুমি আসলে কিভাবে চাইলে কি রিডিউস করতে পারো। হ্যাঁ, খেয়াল করো একটা বিষয়, প্রথম হচ্ছে রিডিউস করার শর্ত কি? খেয়াল করো, রিডিউস করার শর্ত হচ্ছে তোমার হু, হুইচ, দ্যাট প্লাস কি ভার্ব থাকতে হবে। ঠিক আছে, খেয়াল করো, আমি যদি বলি প্রথমে হু, হুইচ, দ্যাটকে একদম বাদ দিয়ে দিবা, এই হু, হুইচ, দ্যাট থাকা লাগবে না। তারপর হচ্ছে কি হু, হুইচ, দ্যাট এর পর যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, ওই অক্সিলারি ভার্ব কি বলতো? বাদ দিয়ে দিতে হবে, ওই অক্সিলারি ভার্বও থাকা যাবে না। কোনো অক্সিলারি ভার্ব বাদ দেওয়ার পরে আর কোনো কিছু, আর কোনো ভার্ব নাই, তাহলে তোমাকে আর কোনো কাজ করতে হবে না। কিন্তু যদি আরও ভার্ব থাকে তখন কি অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে নো চেঞ্জ। খেয়াল করো, প্রথমত হচ্ছে হু, হুইচ, দ্যাটকে বাদ দিয়ে দিতে হবে, কোনো অক্সিলারি ভার্ব থাকলে ওই অক্সিলারি ভার্বকেও বাদ দিয়ে দিতে হবে। এখন অক্সিলারি ভার্বকে বাদ দেওয়ার পরে যদি আর কোনো ভার্ব না থাকে তাহলে তোমাকে আর কোনো কাজ করতে হবে না। কিন্তু যদি আরও ভার্ব থাকে তাহলে অ্যাক্টিভ সেন্স হলে আইএনজি করে দিবা, আর প্যাসিভ হলে কি কোনো চেঞ্জ করতে হবে না। দেখো, আতিক হু ডিজায়ার, প্রথম নিয়ম কি? এ হু বাদ, হু বাদ দিয়ে দিব। এমন ডিজায়ার, এই যে ভার্বটা আছে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব ছাড়া অন্য আরেকটা ভার্ব আছে ডিজায়ার, আতিক তো নিজেই ডিজায়ার করে, তাই না? অ্যাক্টিভ না,
সে তো নিজেই ডিজায়ার করে অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ হলে এটা কি বলতো আমরা আইএনজি যুক্ত করে দিব, ঠিক আছে। আবার দেখো বকর হু ইজ বিলিভড, যাকে আসলে বিশ্বাস করা হয় টু বি ভেরি ব্রিলিয়ান্ট। এখন বলতো বকর কি নিজে বিশ্বাস করে নাকি বকরকে অন্যরা বিশ্বাস করে? অন্যরা বিশ্বাস করে, বকর নিজে বিশ্বাস করে না, প্যাসিভ সেন্স। তো প্রথম হচ্ছে কি হুটা বাদ দিয়ে দিব, অক্সিলারি ভার্বকে আমরা বাদ দিয়ে দিব। আর বলছিলাম যে প্যাসিভ সেন্স হলে কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, বাকিটা হুবহু সেম থাকবে। এবার আমরা ইংলিশ দেখি, ইংলিশ প্রথম কি হু হুইজ বাথ, ইজ ও বাথ, তাহলে অক্সিলারি ভার্ব বাদ দেওয়ার পরে আর কোনো ভার্ব আছে? নাই, তাহলে আমরা কোনো পরিবর্তন করা লাগবে না, হুবহু সেম থাকবে। এবার চলো যে অ্যাডভার্ব ক্লজ আমরা আসলে কিভাবে রিডিউস করতে পারি। প্রথম রিডিউস করার শর্ত হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ সাবজেক্টটা কি বলতো, সাবজেক্টটা সেম হতে হবে। তো এখানে দেখো আগের বাক্যে আমরা হু হুইজ দ্যাটকে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করার ক্ষেত্রে কি এই ক্লজ মার্কারটাকে বাদ দেওয়া যাবে? যাবে না। ওকে, তবে এক্ষেত্রে সাবজেক্টটাকে অ্যাডভার্ব ক্লজের যে সাবজেক্ট ওটা কি বলতো উঠায় দিতে হবে, আর অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে দিতে হবে। আর বাদ দেওয়ার পরে যদি আরো কোনো ভার্ব থাকে তাহলে অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে নো চেঞ্জ, ওই সেম আগের নিয়ম। প্রথমে কি এখানে কোনো ক্রস মার্কারকে যে হু হুইজ দেয়ার যে থাকতো আমরা বাদ দিতাম, এখানে অন্য কোনো ক্রস মার্কার থাকলে ওটাকে বাদ দেওয়া যাবে না। আর অ্যাডভার্ব ক্লজের যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টটাকে উঠাই দিতে হবে, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বকে উঠাই দিতে হবে। আর যদি আর কোনো ভার্ব না থাকে তাহলে কোনো কাজ করতে হবে না, কিন্তু অক্সিলারি ভার্ব এরপর যদি আরও কোনো ভার্ব থাকে তাহলে কি অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে নো চেঞ্জ। খেয়াল করো এই যে হোয়াইল, এই হোয়াইলকে বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। বলছেন কি এই হোয়াইলের পরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্ট বাদ যাবে, অক্সিলারি ভার্ব বাদ যাবে, তাহলে বাকিটা হুবহু সেম হবে। দেখো সিন্স, এই সিন্স বাদ যাবে না, এই সি বাদ যাবে, সাবজেক্ট বাদ যাবে। সে তো নিজেই গ্রাজুয়েট করছে তাই না, এটা তো মানে অক্সিলারি ভার্ব ছাড়া অন্য ভার্ব, সে যদি নিজেই গ্রাজুয়েট করে তাহলে কি হবে? আইএনজি হবে। তাহলে আফটার বাদ যাবে? যাবে না। হি হ্যাড ফিনিশড, তাহলে হি বাদ, অক্সিলারি ভার্ব থাকলে কি অক্সিলারি ভার্বটাও বাদ যাবে। এবার তুমি খেয়াল করো মানে অক্সিলারি ভার্ব বা কোনো হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বগুলো থাকলে তাহলে আফটার, তো সে তো নিজেই ফিনিশ করছে না, তাহলে আফটার আইএনজি হবে, আফটার ফিনিশিং দ্য বুক। ওকে, তো এভাবে কি আমরা তোমার অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজকে আমরা চাইলে সুন্দরভাবে রিডিউস করে ফেলতে পারি। এবার আমরা প্যারালিজম দেখি। আমরা দেখো প্যারালিজম মানে হচ্ছে বিষয়টা বুঝো যে বাক্যে এন্ড, অর, দেন, সিমিলার টু, এজ ওয়েল এজ, বোথ, এন্ড, নেইদার, নর ইত্যাদি কনজাংশন বা কমা দ্বারা যদি একাধিক শব্দ ধারাবাহিকভাবে যুক্ত করা হয় তাহলে এদের পূর্বে এবং এদের পরে গ্রামাটিক্যাল যেটা স্ট্রাকচার হবে ওটা একই রকম পার্শ্ববিস দিয়ে হইতে হবে। খেয়াল করো পিটার ইজ রিচ, এই রিচ কি একটা অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম এটা কি একটা অ্যাডজেক্টিভ, এন্ড এবং মেনি পিপল লাইক হিম এটা একটা কজ। তো খেয়াল করো আমরা তিনটা বিষয়কে যুক্ত করছি এখানে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা এরপরটা হচ্ছে কজ। এটাকে মিলে নাই, প্যারাল হয় নাই। তোমাকে অ্যাডজেক্টিভ দিলে প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ দিতে হবে। দেখো এই যে রিচ অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ, আবার কি বলতো পপুলার অ্যাডজেক্টিভ। সেমভাবে লয়ার নাউন, পলিটিশিয়ান নাউন এটা হয়ে গেছে কজ, হবে না। তাহলে লয়ার নাউন, পলিটিশিয়ান নাউন, টিচারকে তোমার একটা নাউনই দিতে হবে, মানে প্রত্যেকটা কি একই ধরনের পার্শ্বপিস বা একই ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুসরণ করতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা একটু দেখি। জেরিন ইজ এ স্কলার এটা কি নাউন, অ্যান অ্যাথলেট এটাও নাউন, এরপরে কি অবশ্যই একটা নাউন হইতে হবে, ঠিক না? এবার তুমি খেয়াল করো এখানে আর্টিকেল আছে, মানে এখানে কি যেটা আসবে আর্টিকেল সহকারে আসবে, তো হচ্ছে কি সি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। খেয়াল করে একটু এখানে আছে তোমার দেখো, এখানে শুরু হচ্ছে আইএনজি দিয়ে, হান্টিং রেবিটস এটাও আইএনজি, কিন্তু এটা আইএনজি নাই, হবে না। দেখো এটা 2 + B1 এটা আবার আইএনজি, হবে না। এটা আইএনজি, এটা আইএনজি, এটা আইএনজি, তার মানে এটা সঠিক উত্তর। এটা 2 + আইএনজি, এটা শুধু আইএনজি, এটা আবার তোমার আইএনজি, হবে না। তো
সুতরাং কি তোমার সি হচ্ছে কি সঠিক উত্তর। মানে স্ট্রাকচারটা সেম হতে হবে, আইএনজি দিয়ে শুরু হলে প্রত্যেকটা আইএনজি হতে হবে, টু দিয়ে শুরু হলে প্রত্যেকটা টু হতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। চলো আমরা রিডান্ডেন্সি দেখি। দেখো রিডান্ডেন্সিকে বলা হয় বাহুল্য দোষ। আমরা যখন বাংলাতে পড়ছি না যে বাহুল্য দোষ, বলে যে সকল শিক্ষকগণ, সকল শিক্ষকগণ, দেখো তো শিক্ষকগণ এইটা দ্বারাই তো আমি অনেকগুলো শিক্ষক বোঝাচ্ছি বা সকল শিক্ষককেই বোঝাচ্ছি, প্লুরাল করে দিয়েছি, বহুবচন করে দিয়েছি। আবার কি সকল যুক্ত করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তো তুমি যদি একটা জিনিস প্লুরাল হয়ে গেছে বা তুমি যে জিনিসটা করতে চাচ্ছ ওইটা বোঝানো হয়ে গেছে, তুমি যদি ওইটাকে আবার লিখো বাহুল্য দোষ হয়ে যাবে, যেটাকে ইংলিশ কি বলে রিডান্ডেন্সি বলে। আমরা চলো দেখি একটু। দেখো ইনোভেশন মানেই তো নতুন কোনো কিছু, এর সাথে আবার নিউ ব্যবহার করা যাবে? ব্যবহার করা যাবে না। রিপিট মানেই তো পুনরায়, আবার কি এগিন ব্যবহার করা যাবে? যাবে না। সামারাইজ মানেই তো কি সংক্ষিপ্ত রূপ, আবার কি ব্রিফলি ব্যবহার করা যাবে? যাবে না। রিভার্ট মানেই তো কি পিছনে ফিরে আসা, তাহলে আবার ব্যাক মানে কি পিছনে ব্যবহার করা যাবে? যাবে না। বায়োগ্রাফি মানেই তো কি বলতো তোমার কারো জীবন সম্পর্কে লেখা, তাহলে আবার অফ হার লাইফ হিজ লাইফ লেখা যাবে? লেখা যাবে না। রেজাল্ট মানেই তো কি তোমার এন্ড, মানে কি এন্ড আউটপুট, মানে সবার শেষে যে আউটপুটটা আসছে আমরা কি বলি বলতো? রেজাল্ট বলি। তাহলে এর সাথে কি এন্ড ব্যবহার করা যাবে? যাবে না। রিজন মানেই তো কারণ, আবার বিকজ লেখা যাবে? যাবে না। রেফার মানে কি বলতো? এটা তোমার রেফার হবে না, এটা তোমার হবে রিভার্ট। হ্যাঁ, রিভার্ট হবে, রেফার হবে না। রিভার্ট মানে কি বলতো পিছনে ফিরে যাওয়া, এর সাথে আবার ব্যাক হবে? হবে না। ডিসকভার মানেই তো নতুন কিছু আবিষ্কার করা, নিউ হবে? হবে না। কাজিন মানেই তো বাদারত বা সিস্টার, আবার বাদার বা সিস্টার লাগবে? লাগবে না। সাফিসিয়েন্ট মানেই তো পর্যাপ্ত, আবার কি এনাফ লাগবে? লাগবে না। কম্বাইন মানে কি, আমি যদি বলি দুইটা বিষয়কে কম্বাইন করো, কম্বাইন মানেই তো যুক্ত করা, একত্র করা, আবার কি টুগেদার ব্যবহার করা যাবে? যাবে না। রিস্টোর মানে বা রিটার্ন মানে কি পিছনে ফিরে আস, আবার ব্যাক করা যাবে? ব্যাক লেখা যাবে না। জয়েন মানে কি যুক্ত করা, টুগেদার লেখা যাবে না। সেম মানেই তো এক্স্যাক্টলি, বলে যে এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি সেম। সেম মানে হচ্ছে এক্স্যাক্টলি হুবহু রকম, আবার কি তোমার এক্স্যাক্টলি ব্যবহার করা যাবে না। গিফট মানেই তো ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, আবার কেটে কেটে ফ্রি শব্দটা ইউজ করা যাবে না। তো এগুলো একটু বাসার মধ্যে ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? দেখো ওয়েট, এই ওয়েট শব্দটার সাথে কি তোমার একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, বুঝতে পারছো? একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, কিন্তু এ ওয়েটের সাথে কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। করলে কি হবে? করলে এটা রিডান্ডেন্সি হবে, কারণ এ ওয়েট মানে কি ওয়েট ফর, এরপরে আবার কোনো প্রিপোজিশন দেওয়ার দরকার নাই। তাহলে এ ওয়েট কি প্রিপোজিশন হবে? হবে না। এখানে প্রিপোজিশন না, এটা সঠিক উত্তর। এখানে ওয়েটের পরে কি অবশ্যই এটা প্রিপোজিশন লাগবে, এটা ভুল উত্তর। এখানে আপন আসতে প্রিপোজিশন ভুল উত্তর। তো সঠিক কে? এ ওয়েট, এরপরে কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। দেখো রিজেম্বল, এরপরে কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। রিজেম্বলের পরে কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। এরপরে ডাইরেক্ট কে বসবে? ডাইরেক্ট একটা নাউন ফ্রেজ বসবে। দেখো এখানে টু আছে, এটা ভুল উত্তর। এখানে আছে লাইক একটা প্রিপোজিশন, এটা ভুল উত্তর। এখানে আছে এস একটা প্রিপোজিশন, এটা ভুল উত্তর। সঠিক কোনটা? উত্তর ডি। ডিসকাস, দেখো তুমি যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করা বোঝাবা, ডিসকাস আলোচনা করা, কোনো বিষয় নিয়ে আলোচনা করা অর্থে ডিসকাসের সাথে কোনো প্রিপোজিশন বসবে না। তবে ডিসকাশন, এই ডিসকাশনের সাথে উইথ বসতে পারে, ডিসকাশনের সাথে কে বসে? উইথ বসতে পারে, কিন্তু ডিসকাসের সাথে বসে না, উইথ বসে না। ওকে, দেখো রিজাইন, এই রিজাইন শব্দের পরে কোনো ধরনের প্রিপোজিশন বসবে না। তাহলে উত্তর কি বলতো? হি হ্যাজ রিজাইনড হিজ পোস্ট। ওকে, হি হ্যাজ বিন রিজাইন। দেখো মানুষ নিজে রিজাইন করে, কাউকে রিজাইন করা হয় না, মানুষকে নিজে রিজাইন করে। এটা কোন সময় কি প্যাসিভ টেন্সে বা প্যাসিভ ভয়েসে হবে না। তো সবগুলো ভুল, সঠিক হচ্ছে একমাত্র উত্তর সি। দেখো
এখন বলছে কোনটা ইনকারেক্ট, দেখো হুম, এই হুমের আগে কি অ্যাড বসে না, এটা ইনকারেক্ট, বাকি সবগুলো ঠিকঠাক আছে। দেখো রিপিট, এই রিপিট সাথে কি এগিন বসবে? রিপিট মানেই তো পুনরায়, আবার এগিন দিতে হবে, দেওয়া যাবে না। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার 4 এর সম্পূর্ণ টপিকগুলো। তো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা টপিক ইনস অ্যান্ড আউট একদম প্র্যাকটিস সহকারে তোমাদেরকে দেখানোর জন্য। তো আশা করি তোমাদের প্রত্যেকটা লেকচার ভালো লাগবে। আমাদের পরবর্তীতে লেকচার 5 এবং লেকচার 6 নিয়ে ইনশাল্লাহ আমরা সবাই হাজির হব ইংলিশ টিমের পক্ষ থেকে। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।